সাতক্ষীরার জামায়াতের এমপি নারী ঘটিত যে ইস্যুটা সামনে এসেছে সেটা নিয়ে আমি জামায়াতের আমিরকে কিছু কথা বলতে চাচ্ছি। এটা শুধু আমার কথা না, এই কথাগুলো আমি বাংলাদেশের নারীদের পক্ষ থেকে কথাগুলো আমি বলতে চাচ্ছি, কারণ ইনবক্সে আমি কিছু কথা, তাদের কিছু আবেদন আমার কাছে এসেছে। তো আমাদের কথাটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতা কর্মীদের এই যে নারী ঘটিত ইস্যুগুলো, এগুলো দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি। বাংলাদেশ যে নারীদের জন্য একটা নিরাপদ জায়গা না, এরকম একটা বিশ্বাসের জায়গা আমাদের তৈরি হয়েছিল। কিন্তু এখন যেহেতু জামায়াতে ইসলাম বিরোধী দলে আছে, যার কারণে আমাদের বাংলাদেশের নারীরা আমরা অন্তত এইটা বিশ্বাস করি যে জামায়াত ইসলামের নেতারা যখন আমাদেরকে মা বোন সম্বোধন করে তখন সত্যিকার অর্থে আমরা রেসপেক্ট বোধ করি, আমরা নিরাপদ বোধ করি। তো সেইখানে যদি জামায়াতের কোনো এমপির নারী ঘটিত কোনো ইস্যু সামনে আসে তখন সত্যিকার অর্থে সেটা আমাদেরকে খুবই কষ্ট দেয়, খুবই লজ্জাস্কর একটা অবস্থার মধ্যে আমরা পড়ে যাই। কারণ আমরা অলরেডি আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার 2 স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থা ও মানহানি। আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। এটা নিয়ে যারা এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সকালে প্লাস দুপুরে আমি 2টা ভিডিও আপলোড করেছি সাতক্ষীরার নজরুল সাহেবের পক্ষ নিয়ে। এখন আমি তার বিপক্ষে কথা বলছি, কারণ আমাদের কাজ কিন্তু দলীয় পক্ষপাতিত্ব করা না, আমাদের কাজ হলো সত্য উদ্ঘাটন করা। তো সেক্ষেত্রে তিনি আমার দলের লোক বিধায় যে তার সত্যটাকে আমি চাপা দিয়ে দেবো, বিষয়টা এরকম না। প্রথমে আমি শুনছিলাম কিংবা যতটুকু নিউজে পাইছিলাম যে এআই দিয়ে তৈরি কিংবা এটা কলকাতার কোনো ভিডিও, আমি প্রথমত এইটুকুই জানতাম, ঠিক আছে। তো সেই জানার ভিত্তিতে আমি করছি, তার জন্য আমি দুঃখিত, খুবই দুঃখিত। এখন বর্তমানে হয়েছে কি, উনি ধরা পড়ে যখন স্বীকারোক্তি নিয়েছে তখন কিন্তু উনি বলতে পারেনি সরাসরি যে এটা আমার ওয়াইফ। পরবর্তীতে উনি ওয়াইফ সাক্ষ্য প্রমাণ সাজিয়ে তারপরে বলেছে কি যে মানে সমস্ত কিছু চক্রান্ত করার পরে, যেহেতু তিনি এমপি মানুষ, ওনার হাতে অনেক ক্ষমতা থাকে, তো পরবর্তীতে উনি কাগজপাতি রেডি করে তখন বলেছে কি যে এ আমার ওয়াইফ। কিন্তু যে মুহূর্তে ধরা পড়ছে সেই মুহূর্তে বলতে পারেনি, দুইজনের কেউই বলতে পারেনি যে উনি আমার ওয়াইফ কিংবা উনি আমার হাজবেন্ড, কেউই বলতে পারেনি। এখন আমার কথা হইলো কি যে এরকম 75-80 বছর বয়সে যে যার 17 বছরের মেয়েকে নিয়ে ফুর্তি করার মতন মস্তিষ্ক থাকে, সে কোনো আলেম হতে পারে না, সে আমাদের জামাতের মধ্যে থাকতে পারে না। আমি বড় নেতার দৃষ্টি আকর্ষণ করছি যে একে এমন ভাবে শাস্তি দেওয়া হোক, ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেওয়া হোক, গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মারা হোক, জনসম্মুখে মারা হোক, যদি এটা সত্যি হয়ে থাকে। আমার দলের বলতে সত্যি কথা বলতে আমার বুক খুব লজ্জা পাইতেছি ভাই। এটা মাস্ক থাকলে মুখ ঢাইকে আসতাম। হ্যাঁ, সত্যি লজ্জা পাচ্ছি। গাজী নজরুল ইসলাম এমপি, সাতক্ষীরা 4 আসনের, কেন উনি এই কাজটা করলো বুঝলাম না। আসলে হয় কি জানেন, নীতি আদর্শ আপনি যত কিছুই বলেন না কেন, ওই সেক্সুয়াল ব্যাপারটা আলাদা। ওই জায়গাটায় মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না, কিন্তু ঠিক রাখতে হবে, দায়িত্বের ব্যাপার আছে তো, তাই না? আমি যৌবনে যা কিছু করছি এই বয়সে এসে তা করতে পারবো, করা উচিত না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তো দেখেন ভাই ব্রাদার, আমি সিনেমার মানুষ, হ্যাঁ, আমি অতটা সুফি হইতে পারবো না যে অন্যদেরকে গুনাহগার মনে হবে। হ্যাঁ, এতটা সুফি মানুষ আমি না। জীবন অনেক গুনাহ করছি, সেটা বইটা শেষ করতে পারুম না। কিন্তু উপরওয়ালা একজন আছে, উনি তো দেখছে। হ্যাঁ, উনি সবকিছু দেখে। আমার মনে হয় উনি তাদেরকে ক্ষমা কইরা দেয় যারা ধরা খায় না। হ্যাঁ, যারা ধরা খায় না,
চুরি বিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়েন, চুরি কইরা যদি ধরা পড়েন তাহলে শেষ। ওই যে বলে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। গাজী নজরুল ইসলামের এই দুর্ঘটনা ওনার সারা জীবনের কান্না হয়ে গেল তো এটা। হ্যাঁ, সারা জীবনের কান্না। দেখেন উনি এই সংসদে কিভাবে আসবে, খুব লজ্জা পাবে, কিভাবে মুখ দেখাবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন ভাই ওনার বিবাহিত বউ বিয়ে করছে। আমি একমত আপনার সঙ্গে, যদি ওনার বিবাহিত বউ হয় আমার কোনো আপত্তি নাই। আবার বাইরের কেউ হইলো আমার আপত্তি নাই, যদি উনি ধরা না খাইতো, বুঝছেন? কারণ আমরা তো জানতাম না, আপত্তি করুম কেমনে, জানতামই না ব্যাপারটা। কিন্তু এখন কি হয়েছে জানেন, ঘরের বউ বাইরে যাবে কেন, অন্য জায়গায় যায় কেন ওনারা, কেন, কারণ কি? আর আমি যেটুক বুঝি আমার অল্প জ্ঞানে, এটা কিন্তু ফাঁদ পেতে ধরা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে। এটা যে একেবারে প্রথম ঘটনা এমন না। 10 দিন চোরের 1 দিন গৃহস্থের কথা তো বলে না, আমরা বলি না 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, এরকম কথা তো আমরা বলি। এটা ফাঁদ পাতা হয়েছে। ওইখানে যে উনি যাইতো এটা কেউ কেউ জানতো। উনি বলছে ওনার ড্রাইভারের কথা। ওনার ড্রাইভার আবার কে? ওনার এই যে নতুন বউ, যাকে উনি বউ বলতেছে, ওনার মামা, ওই মামাকে উনি আবার ড্রাইভার রাখছে। তার মানে মামা শ্বশুর ফাঁদ পাচ্ছে। ওনাকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া মামা শ্বশুর আবার লোকজন নিয়ে আসছে। শোনা যাচ্ছে 1 লক্ষ টাকা দিছে। উনি একজন এমপি মানুষ, উনি কেন টাকা দিতে যাবে যদি কোনো অন্যায় না কইরা থাকে? ওনার বউ যদি হয়ে থাকে কেন টাকা দিতে যাবে? ওনার ভিডিও আমি দেখছি, কিছুটা হইলেও তো বুঝি মানুষের চোখ মুখ দেখলে। উনি খুবই নার্ভাস। হ্যাঁ, উনি যে অন্যায় করছে এটা ওনার চোখে মুখে ফুটে উঠছে। যাই হোক, উনি ওনার প্রথম স্ত্রীকে দিয়া বলাবার চেষ্টা করছে অনলাইনে যে আমার স্বামী কোনো অন্যায় করে নাই, সে আরেকটা বিয়ে করছে। আমার স্বামীকে নিয়ে যারা এসব গুজব রটাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনবে। কত লোকরে আইনের আওতায় আনবেন বলেন? কত মানুষকে আইনের আওতায় আনবেন? মানুষ এটা বলবেই, সুযোগ পেয়ে গেছে, কেন বলবে না? উনার কারণে জানেন পুরা জামাত ইসলাম লজ্জায় পড়ে গেছে। আমিও লজ্জায় পড়ে গেছি। আমার না আপনাদের সামনে আসতেই লজ্জা লাগতেছিল। বহুবার চিন্তা করছি থাক আজকে আর কোনো কথা বলবো না, কিন্তু আবার এইটাও ভাবলাম, ও নিজের গায়ে পড়ছে তো এখন কথা বলতে চাও না, পালায়া রইছো। হ্যাঁ ভাই, উপরে থুতু মারলে তো নিজের গায়েই পড়ে। কারণ জামাত ইসলামকে সাপোর্ট করি, দেখছেন আপনারা, আগে পরে আপনারা আমার কন্টেন্ট দেখলেই বুঝবেন কেন সাপোর্ট করি, ওইটাও বলছি। ওনাদের মধ্যে ভালো অনেক গুণ পাইছি আমি। বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান স্যারের প্রেমে পড়ছি। ওনার বক্তব্য, কথাবার্তা, চাল চলন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। ওই ভালো লাগা থেকেই জামাত ইসলামকে সাপোর্ট করা। হ্যাঁ, চাচ্ছিলাম ওনারা একবার দেশের শাসন করুক, দেশটা ওনাদের হাতে একটা বার যাক। আমার বিশ্বাস ওনাদের হাতে একটা বার যদি দেশটা যায়, দুর্নীতি মুক্ত একটা দেশ পাবো। কিন্তু এই যে এই কাণ্ডটা কি দুর্নীতির মধ্যে পড়ে? না, এটা দুর্নীতির মধ্যে পড়ে না, এটা অন্য নীতির মধ্যে পড়ে। আদর্শ বলেন, নীতি বলেন, যা কিছুই বলেন,